প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল ইংলিশ লিটারেচার হ্যান্ডনোট বিডি। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি যে কোর্সটা রয়েছে সেখান থেকে জন ডান থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেটা নিয়ে আলোচনা করব। এখানে যে কোশ্চিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনসিডার জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট, অর্থাৎ জন ডানকে মেটাফিজিক্যাল পয়েট হিসাবে বিবেচনা করতে হবে বা প্রমাণ করতে হবে যে জন ডান একজন মেটাফিজিক্যাল পয়েট। আচ্ছা, এই জন ডানের কবিতা কিন্তু ফার্স্ট ইয়ারেও রয়েছে এবং থার্ড ইয়ারেও রয়েছে। তো ফার্স্ট ইয়ারেও কিন্তু এরকম একটা প্রশ্ন পাওয়া যায় যে কনসিডার জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে কবিতাটা রয়েছে সেই যখন ফার্স্ট ইয়ারে কোশ্চিনে আসবে তখন ফার্স্ট ইয়ারে যেই কবিতাটা দেওয়া হয়েছে গুড মরো, সেই কবিতার রেফারেন্স দিয়ে প্রশ্নটা লিখতে হবে। আর এখানে যে থার্ড ইয়ারে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা রেফারেন্স নিতে হবে আরও যে কবিতাগুলো রয়েছে থার্ড ইয়ারে যে সিলেবাসে যে কবিতাগুলো রয়েছে। একটা হচ্ছে দ্য সানরাইজিং, তারপর হচ্ছে দ্য ক্যানোনাইজেশন, তারপর হচ্ছে এ ভ্যালিডিকশন ফর রিডিং মর্নিং, তারপর হচ্ছে ডেট বি নট প্রাউড, তারপর হচ্ছে বেটার মাই হার্ট, 3 পার্সন গড। অর্থাৎ এই যে 5-6টা কবিতা রয়েছে এই 5-6টা কবিতা রেফারেন্স দিয়ে এই প্রশ্নটা আলোচনা করতে হবে। তো ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারে যে ডিফারেন্স সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে জন ডানের যে কবিতা রয়েছে গুড মনো সেটা রেফারেন্সে লিখতে হবে। যদি থার্ড ইয়ারে প্রশ্নটা আসে তাহলে থার্ড ইয়ারে যে সিলেক্টেড পয়েম যে 4-5টা কবিতার কথা আমি বললাম সেই কবিতার রেফারেন্স দিয়ে প্রশ্নটা লিখতে হবে। তো আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কনসিডার জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট। এখানে ডান ওয়ার্ডটা ছাড়া পড়ে গেছে, আপনারা বুঝে নেবেন। আচ্ছা, প্রথমে যে ফার্স্টে আমি যে প্রশ্নটা যেভাবে শুরু করি যে একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি, তো সেই ইন্ট্রোডাকশনটি এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখব যে ইন্ট্রোডাকশনটাতে কী দেওয়া আছে। বলা হচ্ছে the word metaphysics first coined Dr. Samuel Johnson in his biographical writing The Lives of Poets। অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল ওয়ার্ড, এই ওয়ার্ডটা সর্বপ্রথম কয়েন করেন অর্থাৎ নিয়ে আসেন ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছেন তিনি একজন ক্রিটিক, রেনেসান্স এজের একজন ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্রিটিক্স হচ্ছেন স্যামুয়েল জনসন। তিনি তার বায়োগ্রাফিক্যাল রাইটিং দ্য লাইভস অফ পয়েটস, অর্থাৎ তিনি একটা বায়োগ্রাফি লিখেছিলেন যেখানে মোটামুটি অনেকগুলো কবির লাইফ নিয়ে আলোচনা করেছিলেন। সেই বইয়ে সেই রাইটিংয়ে তিনি এই মেটাফিজিক্স শব্দটা সর্বপ্রথম কয়েন করেছিলেন। আচ্ছা, তারপরে দেখি দ্য ওয়ার্ড মেটা মিনস বিয়ন্ড অ্যান্ড ফিজিক্স মিনস ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ মেটা মিনস হচ্ছে বিয়ন্ড অর্থাৎ বাহিরে, অ্যান্ড ফিজিক্স মিনস ফিজিক্যাল ওয়ার্ল্ড অর্থাৎ মানে আমাদের যে পৃথিবী সেই পৃথিবী। অর্থাৎ এখানে যদি আমরা মেটাফিজিক্স মিন করি, মেটাফিজিক্সকে দুইভাবে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মেটা, যে শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড, আর ফিজিক্স শব্দটার হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, আমাদের যে পৃথিবী এই পৃথিবী। সো মেটাফিজিক্স মিনস বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে পৃথিবী রয়েছে এই পৃথিবীর বাইরে। তো যেই কবিতাগুলো সাধারণত আমাদের পৃথিবীতে যে বিষয়গুলো এক্সিস্ট করে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, মূলত সেই কবিতাগুলোকে মেটাফিজিক্যাল পোয়েম বলা হয়ে থাকে। Metaphysical poem is a poem which deals with abstract ideas like love, faith, soul, death and God with arguments and logic। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েম হচ্ছে এমন একটি পোয়েম যেটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিম নিয়ে আলোচনা করে, অর্থাৎ যে বিষয়গুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মেটাফিজিক্যাল পোয়েম। তার মধ্যে আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন লাভ, তারপর ফেইথ, তারপর সোল, তারপর ডেথ, গড। এইগুলো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, এই বিষয়গুলো নিয়ে মূলত মেটাফিজিক্যাল কবিতাগুলো লেখা হয়ে থাকে। আমরা যদি জন ডান কিংবা অ্যান্ড্রু মার্ভেল এদের কথা বলি, তারা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা মূলত একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে গড। অনেকে আবার রিলিজিয়ন নিয়েও কথাবার্তা বলেছেন। তো এগুলো কি হবে, আর্গুমেন্টস অ্যান্ড লজিক, এইগুলো লেখা হবে কিসের মাধ্যমে, আর্গুমেন্টস যুক্তি এবং তর্কের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে, আর্গুমেন্টস এবং লজিকের মাধ্যমে এই কবিতাগুলো লেখা হয়ে থাকবে। তারপরে জন ডান is a type of poet whose poems deal with abstract themes and metaphysical conceit। অর্থাৎ জন ডান হচ্ছে এমন এক ধরনের পোয়েট, কবি, যার কবিতা আলোচনা করে থাকে অ্যাবস্ট্রাক্ট থিমস, অর্থাৎ যেই বিষয়গুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, অ্যান্ড মেটাফিজিক্যাল কনসিট, এবং তিনি তার কবিতায় এই যে অ্যাবস্ট্রাক্ট থিম এটাকে বিশ্লেষণ করার জন্য, আর্গুমেন্টস এবং লজিক দ্বারা বিশ্লেষণ করার জন্য তিনি মেটাফিজিক্যাল কনসিট ইউজ করেন। মূলত জন ডান যে বিষয় নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে, তার কবিতাতে আমরা যে দুইটা বিষয় পাই, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে গড, এই দুইটা বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। জন ডানস poem has some striking features. Due to this reason, John Donne is regarded as a metaphysical poet. অর্থাৎ আমরা যদি জন ডানের কবিতা বিশ্লেষণ করি তাহলে মেটাফিজিক্যাল পোয়েটদের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেই সব বৈশিষ্ট্যগুলো আমরা এই জন ডানের কবিতায় পেয়ে থাকি, যার কারণে এই জন ডানকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। অর্থাৎ এখন আমরা নিচে আলোচনা করব যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ একটা মেটাফিজিক্যাল পয়েট হওয়ার জন্য কোন কোন ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা নিচে আলোচনা করব। তো লেখা আছে, জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট ইজ প্রুভড বিলো। অর্থাৎ জন ডানকে কেন মেটাফিজিক্যাল পয়েট বলা হচ্ছে সেটা নিম্নে প্রুভ করা হলো, প্রমাণ করা হলো। আচ্ছা, প্রথম যে ক্যারেক্টারিস্টিক আমি এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং। অর্থাৎ একটা মেটাফিজিক্যাল পয়েটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার যেই কবিতা, সেই কবিতা হয় ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ করে শুরু হবে। অ্যাব্রাপ্ট শব্দের অর্থ হচ্ছে হঠাৎ, অর্থাৎ মেটাফিজিক্যাল পয়েম যেগুলো সেগুলো কিন্তু হঠাৎ করে শুরু হবে। দেখি কীরকমভাবে হঠাৎ করে শুরু হয় সেটা আমরা একটু দেখব। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার্স অফ এ মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং। অর্থাৎ একটা মেটাফিজিক্যাল পোয়েমের ফরমোস্ট অ্যান্ড ফার্স্ট ফিচার্স হচ্ছে যে সেই কবিতাটা ড্রামাটিক শুরু হবে অথবা অ্যাব্রাপ্ট বিগিনিং হবে। আচ্ছা, ড্রামাটিক বিগিনিং means the poem begins suddenly somewhere at the middle of conversation। অর্থাৎ ড্রামাটিক বিগিনিং বলতে আমরা যেটা বুঝি যে পোয়েমটা সাডেনলি, অর্থাৎ হঠাৎ শুরু হবে, মনে হবে যে সামহাওয়ার মিডিল অফ পার্ট অফ কনভারসেশন, অর্থাৎ একটা কনভারসেশনের মধ্যম পার্ট থেকে শুরু হচ্ছে, এরকম বোঝালে ওটাকে ড্রামাটিক বিগিনিং বলা হয়। জন ডানস অলমোস্ট অল দ্য পোয়েমস বিগিন উইথ দিস ট্র্যাডিশন। আমরা যদি জন ডানের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে তার প্রত্যেকটা কবিতায় হচ্ছে এই ড্রামাটিক বিগিনিং রয়েছে। দ্য পয়েন্ট ইজ ইলাবোরেটেড উইথ প্রুফ বিলো। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে জন ডানের কবিতা অ্যাব্রাপ্ট বিগিনিং হয়, সেটা তার কবিতার মাধ্যমে নিম্নে এলাবোরেট করা হলো বা ব্যাখ্যা করা হলো। তো এই অ্যাব্রাপ্ট বিগিনিং দেখাতে গিয়ে আমি যে প্রথম কবিতাটা এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য সানরাইজিং, অর্থাৎ সানরাইজিং কবিতা। তো এই কবিতাতে কীভাবে ড্রামাটিক বিগিনিং হলো একটু দেখি। দ্য পোয়েম দ্য সানরাইজিং স্টার্টস ড্রামাটিক্যালি সামওয়্যার অ্যাট দ্য মিডিল স্টেশন অফ কনভারসেশন।
অর্থাৎ আমরা সানরাইজিং কবিতা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে কবিতাটা মাঝখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ কবিতার যে কনভারসেশন, কবিতার যে আলোচনা সেটা দেখা যাচ্ছে এখানে। এটা কিন্তু এখানে দ্য সানরাইজিং কবিতায় কিন্তু একটা লাভার তার বিলাভেটের সাথে কিন্তু কনভারসেশন চালাচ্ছেন। এই কনভারসেশনটা একদম পড়লে মনে হবে যে মিডিল পার্ট অফ দ্য কনভারসেশন, অর্থাৎ একদম মাঝখান থেকে শুরু হচ্ছে। At the very outset of the poem, the poet rebukes the sun. It's disturbing the lovers in their bedroom. অর্থাৎ একদম এই দ্য সানরাইজিং পোয়েমের একদম শুরুতে আমরা দেখতে পাবো যে এই কবি এই সানকে রিভিউ করছেন অর্থাৎ ভর্ৎসনা করছেন। কেন? ইট ডিস্টার্বিং দ্য লাভার্স ইন দেয়ার বেডরুম, অর্থাৎ লাভার এবং বিলাভেড তারা বেডরুমে লাভ এনজয় করছিলেন, ফিজিক্যাল লাভ এনজয় করছিলেন, এই সময় এই সূর্য এসে তাদেরকে ডিস্টার্ব করে, সেই কথা এখানে বলা হচ্ছে। অ্যাট দ্য ভেরি আউটসেট অফ দ্য পোয়েম ইট ইজ ভেরি মাচ স্ট্রেঞ্জ দ্যাট হোয়াই দ্য পোয়েট রিভিউস সান, অর্থাৎ এটা খুবই মানে স্ট্রেঞ্জ যে কেন সূর্যকে কবি পোয়েট রিভিউ করছেন, ভর্ৎসনা করছেন। দিস সিনস গিভস ড্রামাটিক সিগনিফিকেন্স, আর এই যে সিন, এই সিনটা আমাদেরকে কি প্রদান করে? ড্রামাটিক সিগনিফিকেন্স দেয়। দ্য পোয়েট সেইস ইন দিস রিসপেক্ট, পোয়েট এখানে কিভাবে সানকে রিভিউ করছে সেটা এখানে কবিতার লাইনের মাধ্যমে এখানে আলো দেওয়া আছে। যে বলা হচ্ছে যে বিজি ওল্ড ফুল আনরুলি সান, অর্থাৎ এখানে সানকে বিজি বলা হচ্ছে, ওল্ড ফুল বলা হচ্ছে, আনরুলি বলা হচ্ছে। তারপর বলছে হোয়াই দাও দাস থ্রু উইন্ডো অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস। তো আমরা যে এই সময় যে ফিজিক্যাল লাভটা এনজয় করছি, এই সময় তোমরা কেন আমাকে উইন্ডো এবং কার্টেন্স পর্দা দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করছো, এই বলে তিনি সানকে কি করছেন? রিভিউ করছেন, ভর্ৎসনা করছেন। তো এখানে ড্রামাটিক বিগিনিংটা কি? এখন একটা পোয়েম শুরু হচ্ছে, রুমের মধ্যে লাভার এবং বিলাভেড ফিজিক্যাল লাভ এনজয় করছে, তাহলে তারা এর পূর্বে কি বিয়ে করেছিল কিনা, তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল কিনা, এটার কোনো ইতিহাস কিন্তু আমরা পাই না। তো যার কারণে আমরা বলতে পারছি যে যেহেতু কবিতাটা একদম বিয়ের পর বেডরুমে ফিজিক্যাল লাভ শেয়ারিংয়ের মাধ্যমে শুরু হচ্ছে, তাই কবিতাটা হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং। এই হচ্ছে দ্য সানরাইজিং এর অ্যাব্রাপ্ট বিগিনিং। তারপর জন ডানের আরেকটা কবিতা রয়েছে, বিখ্যাত কবিতা হচ্ছে এ ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং। আচ্ছা, এই কবিতাতে কিভাবে শুরু হচ্ছে, অ্যাব্রাপ্ট বিগিনিংটা শুরু হচ্ছে, সেটা আমরা একটু দেখব। তো এবার এখানে দেখি একটু কি লেখা আছে। দ্য পোয়েম এ ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং অলসো স্টার্টস উইথ ভার্চুয়াস ম্যানস ওয়ে অফ পাসিং সোল, অর্থাৎ এই কবিতাটা এইভাবে শুরু হচ্ছে যে একটা ভার্চুয়াস ম্যানের আত্মা, অর্থাৎ মৃত্যু কেমন ভাবে হয় সেটা আলোচনা করা আছে। দিস কাইন্ড অফ কম্পারিজন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ক্লিয়ারলি ক্রিয়েটস মিস্ট্রি টু দ্য লিডার্স। তো এই একটা শুরু, এই ধরনের একটা স্টার্টিং কি করবে? লিডার্সদের মিস্ট্রি প্রদান করবে, স্ট্রেঞ্জ প্রদান করবে। দ্য ভার্সিফায়ার সেইস ইন দিস রিসপেক্ট, অর্থাৎ কবি এখানে বলেছেন যে এখানে কবিতার কোটেশন দেওয়া আছে, অ্যাজ ভার্চুয়াস ম্যান পাস মাইল্ডলি অ্যাওয়ে অ্যান্ড হুইসপার টু দেয়ার সোল টু গো, অর্থাৎ একটা ভার্চুয়াস মানে যখন মৃত্যু হয় তখন তার যে আত্মা, সে আত্মা কিন্তু মাইল্ডলি চলে যায়, খুব শান্ত নীরবে চলে যায়। তো বলা হচ্ছে যে এরকম একটা অ্যাব্রাপ্ট বিগিনিং, হঠাৎ করে একটা ভার্চুয়াস ম্যানকে নিয়ে এসে তার আত্মা কিভাবে মানে মৃত্যুর সময় চলে যায় সেটা আলোচনা করেছি। এটা আসলে কিন্তু স্ট্রেঞ্জ এবং অ্যাব্রাপ্ট। তো এই ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং, এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি যে কবি যে স্টার্টিংটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাব্রাপ্ট, অর্থাৎ এখানে আমি এই যে 1 নম্বর পয়েন্ট দিয়েছি যে ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং। তো এটা আলোচনা করার জন্য আমি 2টা কবিতা রেফারেন্স নিয়েছি, একটা হচ্ছে দ্য সানরাইজিং আর একটা হচ্ছে ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং। অর্থাৎ এখানে আমি একটা পয়েন্ট আলোচনা করলাম, মেটাফিজিক্যাল পোয়েমের প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং। এখন আমরা 2 নম্বর পয়েন্ট দেখব। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিম, যেটা আমরা সংজ্ঞাতে জানলাম যে মেটাফিজিক্যাল পোয়েটরা কি করবে? অ্যাবস্ট্রাক্ট
থিম নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ যে বিষয়গুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেই বিষয়ে নিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রি আলোচনা করবেন। তো এখানে আমরা কয়েকটা কবিতা রেফারেন্স দেখব যে কীভাবে জন ডান অ্যাবস্ট্রাক্ট থিমটা মেনটেন করেছেন। তো এখানে যেটা বলা আছে যে as we know that metaphysical poetry deals with abstract themes, John Donne is one of the poets who uses abstract themes including love, God and death in his poems. অর্থাৎ as a metaphysical poet, John Donne also discuss abstract theme. তার abstract থিমগুলো কি? তার abstract থিমগুলো হচ্ছে লাভ, গড অ্যান্ড ডেথ। His use of abstract themes is decorated below with the reference of his poems. অর্থাৎ তিনি যে তার কবিতাতে অ্যাবস্ট্রাক্ট থিম ব্যবহার করেছেন সেটা আমরা নিচে কবিতার মাধ্যমে প্রমাণ করব। অর্থাৎ এই প্রুফ দেওয়ার জন্য আমি এখানেও একটা কবিতার রেফারেন্স নিয়েছি। সেই কবিতাটা হচ্ছে দ্য সানরাইজিং। অর্থাৎ আমরা দেখব যে সানরাইজিং কবিতাতে খুবই অ্যাবস্ট্রাক্ট থিম মেনটেন করেছেন কিনা। আচ্ছা, The Sunrising is a poem which deals with physical love. অর্থাৎ আমরা যদি দ্য সানরাইজিং কবিতাটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে দ্য সানরাইজিং কবিতায় জন ডান ফিজিক্যাল লাভ নিয়ে আলোচনা করেছেন। ইট ক্যান বি ক্লিয়ারিফাইড বাই দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম। তো আমি যে বলছি যে মেটাফিজিক্যাল জন ডান তার সানরাইজিং কবিতায় মেটাফিজিক্যাল লাভ নিয়ে আলোচনা করেছেন, এটা আমরা কিভাবে প্রমাণ করব? এই কবিতার যে ফার্স্ট স্ট্যান্জা, এই ফার্স্ট স্ট্যান্জার মাধ্যমে আমরা প্রমাণ করব যে দ্য সানরাইজিং কবিতায় জন ডান অ্যাবস্ট্রাক্ট থিম লাভ, ফিজিক্যাল লাভ নিয়ে আলোচনা করেছেন। আফটার স্ক্যানিং দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম উই আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকার ইজ ইন বেডরুম উইথ হিজ বিলাভেড হুইচ গিভস দ্য টাচ অফ ফিজিক্যাল লাভ। অর্থাৎ আমরা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, এই পোয়েমের শুরুতেই দেখতে পাবো দ্য পোয়েট ওয়াজ মেকিং লাভ উইথ হিজ বিলাভেড, অর্থাৎ ইন বেডরুম, অর্থাৎ একটা বেডরুমে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যেখানে কবি সানকে রিভিউ করছেন তাদেরকে আলো দেওয়ার জন্য। আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে কবি তার বিলাভেডের সাথে, তার ওয়াইফের সাথে ফিজিক্যাল লাভ এনজয় করছিলেন। হি রিভিউস দ্য সান ফর ইটস ডিস্টার্বিং the lovers in their bedroom, which also proved that the lovers were making physical love. আমি যে একটু আগে যেটা বললাম যে তারা কি করছে, পয়েট কি করছিল, স্পিকার রিভিউ করছিল, অর্থাৎ ভৎসনা করছিল সানকে ফর ইটস ডিস্টার্বিং দ্য লাভার্স ইন দেয়ার বেডরুম, অর্থাৎ লাভার্সটা বেডরুমে তাদের লাভ এনজয় করছিল। এই সময় সূর্য এসে তাদেরকে আলো দিচ্ছিল, যার কারণে তারা কি ফিল করছিল, ডিস্টার্ব ফিল করছিল, এটা বলা আছে এখানে। Then the poet gives argument to prove his love as authentic by presenting some strange and unusual comparison with dissimilar things. অর্থাৎ এখন কি করবেন তিনি, তার যে লাভ সেটা তিনি দ্য পয়েট গিভস আর্গুমেন্ট টু প্রুভ হিজ লাভ, তার যে ভালোবাসা সেটা প্রমাণ করার জন্য পয়েট কিছু আর্গুমেন্ট, কিন্তু অথেন্টিক খাঁটি আর্গুমেন্ট প্রেজেন্ট করবেন। কিসের মাধ্যমে? আনইউজুয়াল কম্পারিজন, কিছু আনইউজুয়াল কম্পারিজন, স্ট্রেন কম্পারিজনের মাধ্যমে। এই কম্পারিজনটাকে আমরা বলছি মেটাফিজিক্যাল কনসিড। এই মেটাফিজিক্যাল কনসিডের মাধ্যমে তিনি তার যে লাভ সেই লাভটা প্রমাণ করবেন। হিজ কম্পারিজন ক্যান প্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং লাইন্স। এতে তিনি যে কম্পারিজন করেছেন সেই কম্পারিজনটাতে আমরা এই নিচে একটা কোটেশন দিয়েছি, সেই কোটেশনের মাধ্যমে দেখব। বলছে শি is all state and all princess I, nothing else is. তিনি বলছেন যে she is all state, তিনি হচ্ছেন তার যে beloved, অর্থাৎ এখানে যে স্পিকার রয়েছেন দ্য সানরাইজিং কবিতায়, তার যে beloved তিনি হচ্ছেন এই all state মানে পুরো পৃথিবী, and all princess I, nothing else, আর সেই পুরো পৃথিবীর একমাত্র রাজকুমার হচ্ছে কবি, তিনি যে এই পোয়েমের স্পিকার যিনি তিনি। তারপর হচ্ছে প্রিন্স ডু বাট প্লে আস কম্পেয়ার টু দিস অল অনার্স মিমিক ওয়েলথ অ্যালকমি। অর্থাৎ একটা প্রিন্সের যে কাজ করা দরকার, মানে সাধারণ মানুষ যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো নিয়মিত যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো ওই প্রিন্স এখানে করার কথা বলছেন। তো এখানে এই হচ্ছে
দ্য সানরাইজিং থেকে জন ডান যে লাভ থিমটা ইউজ করেছেন তার ব্যাখ্যা। তারপরে আমরা দ্বিতীয় কবিতা দেখব। দ্বিতীয় কবিতা হচ্ছে এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং অর্থাৎ এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিংয়ে কবিতাতে কোন থিমটা নিয়ে আলোচনা করেছে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা দেখি কি লেখা আছে। এ ভ্যালিডিকশন ইজ অলসো এ লাভ পোয়েম বাট ইট ইজ different from the sun rising because this poem deals with spiritual or platonic love। অর্থাৎ এই যে সানরাইজিং কবিতা, এই সানরাইজিং কবিতাটা থেকে এই ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং এটা একটু আলাদা। কেন আলাদা? কেননা সানরাইজিং কবিতায় আমরা ফিজিক্যাল লাভ দেখতে পেলাম, কিন্তু আমরা ভ্যালিডেশনে কি দেখতে পাবো? স্পিরিচুয়াল লাভ দেখতে পাবো, আর প্ল্যাটনিক লাভ অর্থাৎ আত্মার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা দেখতে পাবো। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দেয়ার লাভ ইজ পিওর অ্যান্ড নোবেল। এখানে যে কবিতায় যে স্পিকার রয়েছে তিনি বলছেন যে তাদের যে ভালোবাসা সেটা হচ্ছে পিওর এবং খাঁটি এবং নোবেল। ফর দিস রিজন ফিজিক্যাল সেপারেশন হ্যাজ নো ভ্যালু। তার জন্য বলছেন যে তাদের যে একটা ফিজিক্যাল সেপারেশন হয়েছে এটা কোনো ভ্যালু নেই, এটার কোনো দাম নেই। ইফ দেয়ার সোল হ্যাজ স্পিরিচুয়াল ইউনিয়ন, যদি তাদের আত্মার মিল থাকে। অর্থাৎ তিনি এখানে যেটা বলতে চাচ্ছেন যে আমরা যতই দূরে থাকি না কেন, যদি আমাদের আত্মার মিল থাকে তাহলে এই যে ফিজিক্যাল সেপারেশন, আমরা যে একে অপরের সাথে টাচে থাকছি না, এটা কোনো ব্যাপারই না, এটার কোনো ভ্যালু নেই। তারপর দ্য লাভ অফ ওয়ার্ল্ডলি পিপুল ইজ বেসড অন ফিজিক্যাল অ্যাট্রাকশন। আমরা যদি আমাদের পৃথিবীর ভালোবাসার কথা বলি সেটা বেসড অন কি? ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যাল লাভ। টু দেম লাভ মিনস সেক্স and as they cannot stand separation। অর্থাৎ আমরা সাধারণ মানুষ লাভ বলতে যেটা বুঝি, কবি যেটা বলেছেন যে আমরা সাধারণ মানুষ লাভ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ফিজিক্যাল ইউনিয়ন অর্থাৎ সেক্স। as they cannot stand separation, এখন যদি সেপারেশন হয়ে যায় তাহলে কিন্তু সেক্স করতে পারবে না, আর সেক্স না করতে পারলে কিন্তু ভালোবাসা থাকবে না। this kind of sexual love is unable to accept separation। তো এই যে ফিজিক্যাল লাভ এটা কিন্তু সেপারেশন অ্যাকসেপ্ট করতে পারে না। দ্য পোয়েট ক্লেইমস দ্যাট দেয়ার লাভ বিং হোলি অ্যান্ড পিওর ক্যান স্ট্যান্ড ফিজিক্যাল সেপারেশন। যেহেতু তাদের ভালোবাসা স্পিরিচুয়াল ভালোবাসা, তো তাদের যে ফিজিক্যাল সেপারেশন হয়েও যাও তাহলে তাদের লাভ কি হবে না? নষ্ট হবে না, ধ্বংস হবে না। তো এখানে তাদের যে ভালোবাসাটা অথেন্টিক, সে ভালোবাসার অথেন্টিক ব্যাখ্যা করা আছে, আলোচনা করা আছে এই লাইনে কোটেশনের মাধ্যমে। ঠিক আছে, তো আপনার কোটেশনটা পড়ে নেবেন, কেননা কোটেশন পড়তে গেলে আরও অনেক টাইম লেগে যাবে, যার কারণে আমি কোটেশনটা নিয়ে আলোচনা করছি না। তাহলে আমরা কি পেলাম? সানরাইজিংয়ে অ্যাবস্ট্রাক্ট থিম পেলাম হচ্ছে ফিজিক্যাল লাভ, তারপর হচ্ছে এই ভ্যালিডেশন ফরবিডিং মর্নিংয়ে আমরা যেটা পেলাম এখানেও লাভ থিম, কিন্তু এটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ আর প্ল্যাটনিক লাভ। এখন আমরা দেখব হচ্ছে আরেকটা কবিতা, বেটার ফর মাই হার্ট 3% গড। এই কবিতাটা আমরা দেখব যে এখানে কবি কি থিম ইউজ করেছেন। আচ্ছা, এখানে যিনি যে থিমটা ইউজ করেছেন সেটা নিয়ে আলোচনা করি। দ্য পোয়েম বেটার মাই হার্ট সেলিব্রেটস রিলিজিয়াস থিম। অর্থাৎ এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা ধর্ম নিয়ে আলোচনা হয়েছে, রিলিজিয়াস থিম নিয়ে আলোচনা হয়েছে। The poet reveals that God has the three aspects: Father, Son, Christ and Holy Ghost। অর্থাৎ এখানে পয়েট রিভিলস করছেন, এক্সপোজ করছেন যে একটা গড তিনটা অ্যাসপেক্টস অর্থাৎ উপাদানে তৈরি। তিনি হচ্ছেন ফাদার, তিনি হচ্ছেন সন অর্থাৎ জেসুস ক্রাইস্টকে মেনশন করা হয়েছে, তিনি হচ্ছেন একজন হলি ঘোস্ট অর্থাৎ পবিত্র আত্মা। মানে একটা গড কি হতে পারেন? ফাদারও হতে পারেন। এখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফাদার, সান এবং হলি গোস্ট, আর এই তিনটার সমন্বয় হচ্ছে গড। দ্য পোয়েট ওয়ান্টস গড টু ইউজ অল হিজ ফোর্স টু ইমপ্রুভ হিম। তো পোয়েট এখানে কি করেছেন? দ্য পোয়েটস ওয়ান্টস গড টু ইউজ অল হিজ ফোর্স টু ইমপ্রুভ হিম। তো এখানে গডকে ব্যাখ্যা করার জন্য যত ধরনের ইমপ্রুভমেন্ট দরকার, যত ধরনের প্রুফ প্রয়োজন, সব ধরনের প্রুফ তিনি এখানে নিয়ে এসেছেন। He expresses that he is illegally occupied but the wrong man Satan। অর্থাৎ
তিনি যে প্রত্যেকটা মানুষ যে, যদিও মানুষের মধ্যে কি রয়েছে, গডকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আমরা কি হয়ে যাই, শয়তানের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যান এবং ইনফ্লুয়েন্স হয়ে যায় এবং পরিষ্কার রং ম্যান হিসাবে পরিচিতি লাভ পাই। দ্য পয়েট ওয়ান্টস সেপারেশন ফ্রম ডেভিল। এখানে কবি কি চেয়েছেন, এই যে শয়তান বললাম, এই শয়তানের কাছ থেকে সেপারেশন চেয়েছেন, যেন শয়তান তার মনে কুমন্ত্রণা না দিতে পারে। He says he would be really chased when God ravish him. যখন গড তাকে র্যাবিশ করবে, যখন সে চেস্ট হতে চাচ্ছেন, when God ravish him, যখন তাকে গড র্যাবিশ করবেন, অর্থাৎ গড যদি র্যাবিশ করেন তাহলে তিনি কি হতে পারবেন, চেস্ট হতে পারবেন। when God enters the poet's body, যখন গড কবির বডিতে প্রবেশ করবে, he would be pure, তিনি তখন কি হয়ে যাবেন, পিওর হয়ে যাবেন। This poem is all about poet's prayer to God and stay away from the devil and sin. অর্থাৎ এই কবিতা থেকে যদি আমরা পড়ি তাহলে আমরা একটা জিনিস খুবই স্পষ্টভাবে বুঝতে পারি যে এখানে তিনি চাচ্ছেন কি, তিনি গডকে পেতে চাচ্ছেন। এখন যদি গডকে পাওয়া হয় তাহলে কি করতে পারবেন, তিনি যত ধরনের ডেভিল, শয়তান রয়েছে, শয়তান রয়েছে, যত ধরনের সিন রয়েছে, পাপ রয়েছে, সেই পাপ থেকে কি করতে পারবেন, স্টে অ্যাওয়ে, দূরে থাকতে পারবেন। তো এটার প্রমাণ হিসেবে আমি এখানে দুইটা লাইন কোটেশন হিসেবে উপস্থাপন করেছি। এই কোটেশনটা আপনারা পড়ে নেবেন, কেননা টাইম অ্যালাউ করবে না যদি এই কোটেশন যদি আমরা আলোচনা করতে যাই। আচ্ছা, এই গেল হচ্ছে বেটার মাই হার্ট কবিতা। এখানে তিনি রিলিজিয়াস থিম অর্থাৎ গডকে নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, তারপর আমরা আরেকটা কবিতার থিম দেখব। আরেকটা কবিতার থিম, সেই কবিতাটা হচ্ছে ডেথ বি নট প্রাউড। অর্থাৎ এই কবিতাতে কবি কি থিম, অ্যাবস্ট্রাক্ট থিম নিয়ে আলোচনা করেছেন সেটা আমরা এখন দেখব। দ্য পোয়েম ডেথ বি নট প্রাউড ডেভেলপ দ্য থট অফ দ্য নেচার অফ ডেথ। এখানে এই যে কবিতা ডেথ নট বি প্রাউড, এখানে কি করা হয়েছে, ডেথের নেচার অর্থাৎ প্রকৃতি বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ডেথ নিয়ে আলোচনা করা হয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিম। অ্যাকর্ডিং টু পোয়েট, ডেথ ইজ লাইক এ রেস্টফুল স্লিপ। কবির মতে কি, এই যে এই ডেথটা কি, রেস্টফুল স্লিপ, একটা রেস্টফুল স্লিপ, শান্তির ঘুম। এখানে পৃথিবীকে পাওয়ার জন্য সব ধরনের কাজ কারবার করার পর যখন সে মারা যায়, তখন সে এই যে কাজ কারবার করলো, এখান থেকে সে একটা রেস্ট পাচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে ডেথ ইজ লাইক এ রেস্টফুল স্লিপ। ডেথ গিভস গ্রেট কমফর্ট অ্যান্ড রেস্ট। ডেথ আমাদের কি দেয়, কমফর্ট দেয় এবং রেস্ট দেয়। ফর দিস অ্যাবভ রিজন দ্য বেস্ট অ্যান্ড ভার্চুয়াস পিপুল ডাই ইয়াং। যার কারণে যারা ভার্চুয়াস পিপল হয় তারা কি হয়ে যায়, ইয়াং, অর্থাৎ অনেক ইয়াং বয়সে মারা যান, যুবক বয়সে মারা যান। ডেথ ফ্রিজ দেয়ার ফ্রম দ্য প্রিজন অফ দেয়ার বডিস। এখন বলা হচ্ছে যে এই যে ভালো মানুষগুলো থাকে, তাদের আত্মা কিন্তু বডির মধ্যে থাকে, আর যতক্ষণ পর্যন্ত তাদের বডির মধ্যে থাকে ততক্ষণ তারা কি হয়ে থাকে, প্রিজন অর্থাৎ বন্দী হয়ে যায়। অর্থাৎ যখনই মৃত্যু হয়ে যায় তখন এই প্রিজনস থেকে সে রক্ষা পায়। ডেথ ক্যানট বি কল্ড ড্রেডফুল, অর্থাৎ ডেথকে ভয়ঙ্কর বলার কিছুই নেই, ডেথকে ভয়ঙ্কর বলা যাবে না। ইনফ্যাক্ট ডাজ নট কিল আস, অর্থাৎ ডেথ আমাদের কি হত্যা করে না। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট অফ ডেথ, অর্থাৎ আমরা মৃত্যু হতে স্বাধীন। অ্যাকর্ডিং টু পোয়েট, ডেথ ইটসেলফ ডাইস, অর্থাৎ কবির মতে ডেথ নিজেই মারা যায়। দ্য পোয়েট শোজ দ্য নেচার অফ ডেথ বাই দ্য ফলোয়িং ভার্সেস, অর্থাৎ ডেথের যে নেচার, সেই নেচার আমরা এই যে দুটা লাইন রয়েছে, কোটেশন রয়েছে, এই কোটেশন পড়লে আমরা বুঝতে পারবো যে ডেথের নেচারটা কি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে ফ্রম দ্য অ্যাবভ রাইটিং অ্যাজ ফার অ্যাজ দ্য অ্যাবস্ট্রাক্ট থিম কনসার্ন ডান ইজ ফিলোসফিক্যাল ইন ট্রিটমেন্ট অফ লাভ। অর্থাৎ আমরা যদি বলি যে তিনি এখানে জন ডান কিন্তু তার অ্যাবস্ট্রাক্ট থিম হিসেবে দুইটা বিষয় নিয়েছেন, একটা হচ্ছে গড, একটা হচ্ছে লাভ এবং আরেকটা হচ্ছে ডেথ। এখন যদি আমরা বলি তার যে ট্রিটমেন্ট অফ লাভ সেটা হচ্ছে ফিজিক্যাল, ট্রিটমেন্ট অফ লাভ, গড এবং ডেথ, এই যে তিনটা বিষয়তে আলোচনা করেছেন এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক। হিজ ভ্যারাইটি অফ ইউজিং অ্যাবস্ট্রাক্ট
থিম প্রুভস হিজ উইট অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি। তার যে ভ্যারাইটি ইউজিং যে অ্যাবস্ট্রাক্ট থিম, এখানে তিনি তিনটা গড হেদিয়েত এবং লাভকে ব্যাখ্যা করেছেন, এটা থেকে আমরা তার উইট এবং ইন্টেলেকচুয়ালিটি প্রমাণ পাই। অর্থাৎ এই গেল হচ্ছে 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটের 2 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিম। এখানে আমি 3টা কবিতার রেফারেন্স নিয়েছি। একটা হচ্ছে দ্য সানরাইজিং, তারপর হচ্ছে এ ভ্যালিডেশন ফর মেডিং মর্নিং, বেটার মাই হার্ট এবং ডট ডেথ বি নট প্রাউড। অর্থাৎ এই 4টা কবিতা আমি বিশ্লেষণ করে দেখালাম যে জন ডান তিনি অ্যাবস্ট্রাক্ট থিম ইউজ করেছেন তার মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর যে ক্যারেক্টারিস্টিক দেখব সেটা হচ্ছে ইউজ অফ কনসিট। কনসিটের ইউজ, কনসিটটা কি সেটা আমরা এখন দেখব। কনসিটটা হচ্ছে conceit is an unusual and strange comparison between two far-fetched objects of different kinds। অর্থাৎ কনসিট হচ্ছে কি একটা আনইউজুয়াল অ্যান্ড স্ট্রেঞ্জ কম্পারিজন, যে কম্পারিজনটা আনইউজুয়াল এবং স্ট্রেঞ্জ বিটুইন কি টু ডিসিমিলার ফার-ফেস্ট অবজেক্ট, দুইটা দূরবর্তী জিনিসের মধ্যে যদি কম্পারিজন করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কনসিট। অ্যাকচুয়ালি the use of conceit makes poetry metaphysical। অর্থাৎ এই ইউজ অফ কনসিট এটা ইউজ করার কারণে কিন্তু এই পোয়েটদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। এই কথাটা আমি বলছি না, এই কথাটা হচ্ছে মেটাফিজিক্যাল শব্দটা যিনি কয়েন করেছেন স্যামুয়েল জনসন, ডক্টর স্যামুয়েল জনসন, তিনি উল্লেখ করেছেন যে এই মেটাফিজিক্যাল পোয়েটদের মেটাফিজিক বলা হয় শুধু একটাই কারণ, সেই কারণটা হচ্ছে তারা মেটাফিজিক্যাল কনসিট ইউজ করেন তাদের কবিতায়। John Donne is a master of using conceit. John Donne's uses of conceit is decorated below to the light of his poetry। অর্থাৎ তার যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে আমরা তিনি কি কি মেটাফিজিক্যাল কনসিট ইউজ করেছেন সেইগুলো আমরা দেখব। আচ্ছা, in drawing conceit John Donne takes ample conceit from medieval astrology, contemporary science and art etc. অর্থাৎ তিনি এই কনসিট ইউজ করেছেন কোথা থেকে নিয়েছেন? মেডাইভাল অ্যাস্ট্রোলজি অর্থাৎ মধ্যযুগীয় অ্যাস্ট্রোলজি থেকে নিয়েছেন, কন্টেম্পোরারি সায়েন্স এবং আর্ট থেকে তিনি তার মেটাফিজিক্যাল কনসিপ্টগুলো নিয়ে এসেছেন। দ্য মোস্ট ফেমাস অ্যান্ড স্ট্রাইকিং কনসিট অফ Donne is the comparison of a man who travels and his beloved who stays at home at a pair of compasses in a valediction forbidding morning। অর্থাৎ এ ভ্যালিডেশন অফ ফরবিডিং মর্নিং আমরা দেখতে পাই যে জন ডান কি করেছেন, এখানে দুইটা লাভারকে তুলনা করেছেন এইভাবে যে লাভার তিনি ট্রাভেল করছেন এবং তার যে বিলাভেড তিনি বাসায় রয়েছেন। এখন এদের দুজনকে কার সাথে তুলনা করেছে? এ পেয়ার অফ কম্পাসেস অর্থাৎ কম্পাসের একটা কাটার সাথে তুলনা করেছেন। এটা হচ্ছে জন ডানের মোস্ট স্ট্রাইকিং কনসিট। আর এই কনসিটটা এই যে লাইনগুলো তো রয়েছে সেই লাইনগুলো এখানে দেওয়া আছে। তারপর দেখি, ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ beloved with all the kingdoms and he is the prince of these kingdoms is another outstanding example of conceit। আমরা দ্য সানরাইজিং যদি পড়ি তাহলে দেখতে পাবো যে এখানে এখানকার যে beloved তাকে তুলনা করা হয়েছে কি অল কিংডম সমগ্র সাম্রাজ্যের সাথে, এবং এখানকার যে লাভার তিনি হচ্ছেন এই কিংডমের হচ্ছে রাজা। এটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ কনসিট। According to poet, his beloved is all kingdoms of the world and the poet is all the monarch of the world। অর্থাৎ এখানে কবি যেটা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ বলতে চাচ্ছেন যে এই যে তার যে তার বিলাভেডটা হচ্ছে সমগ্র পৃথিবী এবং এই সমগ্র পৃথিবীর হচ্ছে শাসক হচ্ছে তার তিনি নিজে, অর্থাৎ এখানকার যে স্পিকার তিনি লাভার তিনি। তো এখানে আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ফেমিনিজম। অর্থাৎ একটা ওমেনের উপর ম্যানের যে ডোমিনেশন সেই ডোমিনেশনটা আমরা এখানে একটু দেখতে পাই হালকা। ইন শর্ট, দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভেড সিম্বলাইজ দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইট রুলার্স। অর্থাৎ এখানে দ্য পোয়েট এবং তার যে বিলাভেড তারা সিম্বলাইজ করেছে কি হোল ওয়ার্ল্ড অ্যান্ড ইটস রুলার্স অর্থাৎ সমগ্র পৃথিবী এবং এই পৃথিবীর শাসকগণকে।
দ্য পয়েট সেইস ইন দিস রেসপেক্ট, অর্থাৎ এখানে ওই কবিতাটা যেই কম্পারিজনটা আমি এখানে আলোচনা করলাম সেই কম্পারিজনটা এই কবিতার লাইনের মাধ্যমে দেওয়া হয়েছে। তারপর আমরা নেক্সট ক্যারেক্টারিস্টিক্সের দিকে মুভ করব। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, সেটা হচ্ছে প্রেজেন্স অফ উইটি স্টেটমেন্ট, অর্থাৎ এখানে অনেক উইটি স্টেটমেন্ট থাকবে। উইট লিটারেলি মিনস a clever and humorous expression of some ideas, but in a metaphysical sense it is more than this. আমরা উইট বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে হিউমারাস এক্সপ্রেশন, মানে কিছু আইডিয়ার হিউমারাস এক্সপ্রেশন, বাট যদি মেটাফিজিক্যাল সেন্সে বলি তাহলে এটা হচ্ছে এটার চেয়ে একটু আলাদা, এটার চেয়ে একটু বেশি। আচ্ছা, ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং দ্য বিলাভেড ইজ কম্পেয়ার্ড টু অল স্টেট and of the world and the poet to all the monarchs of the world. এখানে সানরাইজিং একটা কবিতায় বলা, এই কবিতাটি বলা হয়েছে যে বিলাভেডটা হচ্ছে কি, বিলাভেডকে কম্পেয়ার করা হয়েছে অল স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত সাম্রাজ্য রয়েছে সাম্রাজ্যের সাথে, অ্যান্ড দ্য পয়েট অল দ্য মোনার্কস অফ দ্য ওয়ার্ল্ড, আর এই ওয়ার্ল্ডের মোনার্ক আর শাসক হচ্ছে এই লাভার নিজেই। দ্য পয়েট tries to say that there is no state and king apart from the poet and his beloved united into a world of perfect world, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে এখানে কবি এবং যে এখানে লাভার এবং বিলাভেড এদেরকে ছাড়া পৃথিবীতে আর কোনো ওয়ার্ল্ড অর্থাৎ পারফেক্ট ওয়ার্ল্ড নাই, আর এরকম একটা ইউনাইটেড ওয়ার্ল্ডও পৃথিবীতে নাই। দিস স্টেটমেন্ট অফ ডান প্রুভস হিজ ইউজ অফ শার্প উইট, অর্থাৎ একটা বিলাভেডকে সাম্রাজ্য বলা এবং তাকে সমগ্র পৃথিবীর মোনার্ক বলা, এটা কিন্তু আসলে একটা শার্প উইটের পরিচয় দিয়েছেন তিনি, এখানে এটা ইউজ করে তিনি। ডান্স উইট ইজ ইমেন্স ভ্যারাইটি, অর্থাৎ তার যেই জন ডানের যে কবিতা, সেই জন ডানের কবিতা ইমেন্স ভ্যারাইটি রয়েছে। ইট ইজ found in his use of puns, wordplay, oxymoron, paradox, etc. তিনি তার কবিতায় পানস, ওয়ার্ডলি প্লে, অক্সিমোরন এবং প্যারাডক্স ইউজ করেছেন, এই জন্যই তাকে বলা হচ্ছে যে উইটি পয়েট। Thus in canonization, Dunn's wit is seen in his reference to the king's real and stamped face, অর্থাৎ এখানে ক্যানোনাইজেশন কবিতা থেকে একটা রেফারেন্স নেওয়া হয়েছে, এই রেফারেন্সটা পড়ে আমরা বুঝতে পারি যে জন ডান আসলে একজন উইটি পয়েট। আচ্ছা, তারপর একদম শেষ পয়েন্ট, যেটা মেটাফিজিক্যাল পয়েন্টদের বৈশিষ্ট্যের মধ্যে যেটা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ প্রেজেন্টেশন অফ ইমোশন, অর্থাৎ এখানে মানুষের যে ইমোশন, যে ফিলিংস, সেটা কীভাবে প্রকাশ করা হবে আর্গুমেন্টেটিভ ওয়েতে, অর্থাৎ যুক্তি সহকারে। Donne has effectively combined thought and emotion, feeling with intellect or logical argument in his love poetry, using wonderful and perfect similes, wits, conceits, which is one of the remarkable features of metaphysical poetry. অর্থাৎ এখানে কি বলা হয়েছে, ডান খুব সুন্দরভাবে থট এবং ইমোশনকে ফিলিংসে কম্বাইন করেছেন, কার সাথে, ইন্টেলেক্ট এবং লজিক্যাল আর্গুমেন্টের সাথে। আর এখানে করতে গিয়ে তিনি কী করেছেন, বিভিন্ন ফারফেস্ট, সিমিলি, উইটস, কনসিট, এগুলো কিন্তু তিনি নিয়ে এসেছেন, যার কারণে তাকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। ইন দ্য পোয়েম ডেথ নট প্রাউড, দ্য পয়েট আর্গুস দ্যাট ডেথ ইজ নট পাওয়ারফুল অর হরিবল, রেদার ইট ইজ এ রেস্টলেস স্লিপ, অর্থাৎ ইন ডেট বি নট প্রাউড, এখানে তিনি বলছেন, আর্গু করছেন যে ডেট কি নয়, পাওয়ারফুল নয় বা হরিবল নয় যতটা আমরা মনে করি, রেদার এটা হচ্ছে একটা রেস্টফুল স্লিপ, এটা হচ্ছে একটা মানে শান্ত রেস্টফুল ঘুম আমাদের জন্য। ডেথ হ্যাজ নো পাওয়ার ওভার ম্যান, মানুষের উপর কিন্তু ডেথের কোনো ক্ষমতা নাই, তিনি বলছেন। ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডেথ ডাজ নট কিল ম্যান, অর্থাৎ মৃত্যু কী করতে পারে না, মানুষকে হত্যা করতে পারে না। ম্যান বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ ডেথ, অর্থাৎ মানুষ হচ্ছে ডেথ থেকে কি স্বাধীন। এখানে তিনি ডেথ যে একটা রেস্টফুল স্লিপ, এটা প্রমাণ করার জন্য তিনি বলছেন যে ডেথ পাওয়ারফুল নয়, মানুষের উপর ডোমিনেট করতে পারে না, ডেথ নিজেই মারা যায়, সে মানুষকে হত্যা করতে পারে না। এই লজিকগুলো তিনি এখানে আলোচনা করেছেন, আর এগুলো হচ্ছে কিন্তু মানুষের এক ধরনের ইমোশন এবং ফিলিংস। ইন দ্য পোয়েম এ ভ্যালিডেকশন ফরবিডিং মার্নিং, হি গিভস আর্গুমেন্ট দ্যাট ইন লাভ
physical separation has no value if our soul has spiritual union. এই কবিতাতে তিনি বলছেন যে আর্গুমেন্টলি বলছেন যে ফিজিক্যাল সেপারেশনের কোনো ভ্যালু নেই যদি দুইটা মনের মিল থাকে। দ্য পয়েট আর্গুমেন্ট claims that their love being holy and pure can stand physical separation, অর্থাৎ তাদের ভালোবাসা হলি এবং পিওর, যার কারণে কি ফিজিক্যাল সেপারেশনে তাদের মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ ঘটাতে পারবে না। In comparing his beloved to all states of the world and himself is the monarch of all the states, এখানে তিনি আমরা একটু আগে যে পয়েন্ট আলোচনা করলাম যে তিনি লাভান তিনি নিজে বলছেন, স্পিকার তিনি বলছেন যে এই পৃথিবী সমগ্র পৃথিবীতে যত সাম্রাজ্য রয়েছে সব সাম্রাজ্য আমি, আর এই তুমি, আর এই সাম্রাজ্যের শাসক হচ্ছে আমি। এটা কিন্তু লজিক্যাল। Thus Donne has presented his emotion and feeling in the field of love, date and religion logically and argumentatively, অর্থাৎ এখানে তিনি যে ফিলিংস, ইমোশন, লাভ এবং ডেট সম্পর্কে, রিলিজিয়ন সম্পর্কে সেটা তিনি লজিক্যালি এবং আর্গুমেন্টেটিভলি আলোচনা করেছেন। এই হচ্ছে মেটাফিজিক্যাল পয়েটদের বৈশিষ্ট্য। তাহলে মেটাফিজিক্যাল পয়েটদের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম সেই বৈশিষ্ট্যগুলো আমরা আর একবার সামারাইজ করে নিই। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ড্রামাটিক অর অ্যাব্রাপ্ট বিগিনিং। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তারপরে যেটা পাই আমরা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিম। অ্যাবস্ট্রাক্ট থিমের পরে যেটা আমরা পাই সেটা হচ্ছে ইউজ অফ কনসিট। ইউজ অফ কনসিটের পর রয়েছে হচ্ছে প্রেজেন্স অফ উইটি স্টেটমেন্ট, তারপর হচ্ছে আর্গুমেন্টেটিভ প্রেজেন্টেশন অফ ইমোশন। আমি এখানে এই 4-5টা পয়েন্ট ইনক্লুড করেছি। তাছাড়াও মেটাফিজিক্যাল পয়েন্টদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে এই 4-5টা পয়েন্ট, এই ক্যারেক্টারিস্টিক্সটা সবচেয়ে বেশি দেখা যায় এই মেটাফিজিক্যাল পয়েন্টদের মধ্যে। So আমরা কনক্লুশন দেখি, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট বিকামস এভিডেন্ট দ্যাট Donne's all poetry fulfill all the characteristics of a metaphysical poetry, অর্থাৎ একটা মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সব বৈশিষ্ট্যগুলো জন ডানের কবিতার মধ্যে রয়েছে। ফর দিস রিজন Dr. Samuel Johnson truly regarded Donne as the father of metaphysical school of poetry, যার কারণে ডক্টর স্যামুয়েল জনসন এই জন ডানকে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি বলে ঘোষণা দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ কনসিডার জন ডন অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট। আচ্ছা, পরবর্তীতে আমি আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই ক্লাসে আরও একটা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা আমরা ফলো করবেন কেন? এই দুইটা কারণ। এটা হচ্ছে অনেক সহজ ভাষায় লেখা এবং এটা কিন্তু পয়েন্ট দিয়ে লেখা। যদি আপনার পয়েন্টগুলো মনে রাখতে পারেন, বিশ্লেষণগুলো ভুলে গেলেও পয়েন্ট মনে রাখতে পারলে পরীক্ষায় কিছু না কিছু লিখে আসতে পারবেন। তো আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।